সাইমুম সিরিজ ৬১ ড্র্যাগন ভয়ঙ্কর পর্ব ৫ আহমদ মুসার রিমোট চেঞ্জিং মনিটরে গুলির শব্দ ভেসে এল। আশেপাশে ঘুরে সবে এসে শুয়ে পড়েছিল আহমদ মুসা। একদিন আগে দাদিমারে ছোট বাড়িটা এসে উঠেছে সে। বাড়িটা ছোট হলেও খুব সুন্দর। ২টা বেড, একটা লিভিং রুম, একটা স্টোর, ২টি বাথ ও একটা ছোট্ট লাউঞ্জের মতো চত্বর নিয়ে বাড়িটা। বিছানাপত্র পাতাই ছিল, শুধু ঝেড়ে নিতে হয়েছে। তার কোনোই অসুবিধা হচ্ছে না বাড়িতে। মোবাইলে দাদিমাকে সে ধন্যবাদ দিয়েছে। দাদিমা ও মাজিয়াও খুব উদ্বিগ্ন ছিল সেদিন রাস্তার ঘটনার পর থেকে। আহমদ মুসার ফোন পেয়ে খুব খুশি হয়েছে দাদিমা। বলেছে, আমার ছোট বাড়িটা তোমাকে পেয়ে ধন্য হয়েছে বাছা। দাদি আরও জানিয়েছে, মা জিয়াও নাকি দূর থেকে তাকে দেখে গেছে। আহমদ মুসার নিষেধ সত্ত্বেও দাদির জেদেই নাকি সে আসে। শুনে আহমদ মুসাও খুব খুশি হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আত্মীয় না হওয়া সত্ত্বেও এমন আত্মীয় পেয়ে তার দু চোখ অশ্রুতে ভরে উঠেছে। এসবই আল্লাহর সাহায্য। মনিটরে গুলির শব্দ পেয়েই আহমদ মুসা উঠে বসল। উঠে গিয়ে জ্যাকেটটা গায়ে দিল। দেখে নিল মেশিন রিভলভারটা একবার। মনিটর নিয়েই বাইরে বেরিয়ে এলো। যে টিলার গোড়ায় বা পাশে আহমদ মুসার বাড়িটা, সে টিলার উপর দিকে ইঙ্গিত করছে মনিটরের ইন্ডিকেটর। উপরের বাড়িটার দিকে তাকালো আহমদ মুসা। বাড়িটাকে দিনের বেলাতেও দেখেছে আহমদ মুসা। বিরাট বাড়ি, চারদিক থেকে বাগান ঘেরা। মনিটরে আবার গুলির শব্দ পেল আহমদ মুসা। মনিটর ছাড়া গুলির শব্দ শোনা যাচ্ছে না। হয় বাড়িটা সাউন্ড প্রোটেক্টেড, অথবা গানগুলোতে সাইলেন্সার লাগানো। মনিটরে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। পরে একজন ছেলের কণ্ঠ শুনতে পেল। বুঝল, একজন মেয়েকে মেরে ফেলা বা ধরার চেষ্টা করা হচ্ছে। আহমদ মুসা দ্রুত টিলায় উঠে গেল। টিলার নিচ থেকে একটা রাস্তা উঠে গেছে বাড়ির বাইরের গেট পর্যন্ত। বাড়ির চারদিকে বাগানের বাইরে দিয়ে প্রাচীর। বাইরের গেট এই প্রাচীরেই। প্রাচীরের গেট ঠেলা দিতেই খুলে গেল। আহমদ মুসা ভেতরে ঢুকে গেট খোলা রেখেই সামনে এগোল। বাগানের ভেতর দিয়ে লাল পাথরের সুন্দর রাস্তা। রাস্তা গিয়ে উঠেছে গাড়ি বারান্দায়। গাড়ি বারান্দার পরেই বেশ উঁচু একটা বারান্দা। এই বারান্দাতেই ভেতরে ঢোকার প্রধান গেট। বারান্দার ডান বাম দুপাশেই তাকালো আহমদ মুসা। দেখল দুপাশেই। বারান্দার সামনে এগিয়ে গেছে। হতে পারে বাড়ির চারদিকে ঘিরেই রয়েছে বারান্দাটা। এ ধরনের বারান্দা থাকলে ভেতরে ঢোকার আরও গেট আছে ধরে নেওয়া যায়। আহমদ মুসা বারান্দায় উঠে দরজার সামনে গিয়ে দাঁড়াল। আহমদ মুসা দরজা স্পর্শ করার জন্যে হাত বাড়াতে যাচ্ছে। পেছন থেকে একটা শব্দ ভেসে এলো, যেন দুই ধাতব বস্তুর ঘর্ষণ। খাপ থেকে ছুরি খোলা। কথাটা ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার মাথায়। চিন্তাটা যত দ্রুত মাথায় এসেছিল, বলা যায় তার চেয়ে দ্রুত আহমদ মুসার দেহটা দেয়ালের পাশে ছিটকে পড়ল। আর তার সাথে সাথেই একটা ভয়ঙ্কর ছুরি আহমদ মুসা দরজার যেখানে দাঁড়িয়েছিল সেই বরাবর গিয়ে দরজায় বিদ্ধ হল। আহমদ মুসা ওখানে থাকলে তার বুক এফোর ওফোর হয়ে যেত। দেহটা মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আহমদ মুসা পাশ ফিরল। তার হাতে রিভলভার। দেখল বারান্দায় একজন লোক। তার হাতে আবার উঠে এসেছে একটা সুইচ, দুধারী চাকু। কিন্তু দ্বিতীয়বার চাকু ছোড়ার সুযোগ সে পেল না। আহমদ মুসার রিভলভার আগেই উঠে এসেছে লোকটির লক্ষ্যে। ট্রিগারও সে চেপেছে। সাইলেন্সার লাগানো রিভলভারের নিঃশব্দ গুলিটা বিদ্ধ করেছে লোকটির বুক। লোকটি আর্তনাদ করে লুটিয়ে পড়ল। গুলি করেই উঠে দাঁড়াল আহমদ মুসা। আবার দাঁড়াল বাড়ির মূল দরজার সামনে। দরজাটি কোনো ঘরের সাথে না প্যাসেজে বুঝতে পারল না আহমদ মুসা। তবে ঘরের সাথের দরজা এতটা বড় ও হেভি হয় না। অনেক পুরু কাঠের দরজা। দরজায় ইন্টারলক সিস্টেম। চাপ দিল আহমদ মুসা দরজায়। দরজা বন্ধ। ডান হাতের মেশিন রিভলভারটা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে পকেট থেকে রিভলভার তুলে নিল। রিভলভারেও সাইলেন্সার লাগানো রয়েছে। কি হলে রিভলভারের নল সেট করে গুলি করল আহমদ মুসা।
রিভলভারের গুলির শব্দ না হলেও লক ভাঙার শব্দ ঠেকাতে পারল না আহমদ মুসা। শব্দের সাথেই আহমদ মুসা রিভলভার পকেটে ফেলে মেশিন রিভলভারের ট্রিগারে তর্জনী চেপে লাথি দিয়ে দরজা খুলে ফেলল। পায়ের লাথি এবং ট্রিগারে রাখা তর্জনী একসাথেই কাজ করল। দরজা খুলে গেল। তার সাথে ভেতরে ছুটে গেল এক পশলা গুলি। ভেতরে রিভলভার বাগিয়ে দাঁড়িয়ে থাকা মুখোশধারী একজন ঝাঁঝরা হয়ে উল্টে পড়ে গেছে প্যাসেজের উপর। আহমদ মুসা দেখল প্রশস্ত প্যাসেজের দুই পাশ দিয়ে দেয়াল 15-20 ফিট এগিয়ে গেছে। দরজা খোলা রেখেই আহমদ মুসা ঢুকে গেল ভেতরে। প্যাসেজের পরেই দেখা যাচ্ছে আলোকিত একটা চতুর। প্যাসেজের ডান দিকের দেয়াল বরাবর সামনে চত্বরের ডান পাশে ঘর দেখা যাচ্ছে। তার মানে চত্বরটা বাম দিকে বিস্তৃত। আহমদ মুসা প্যাসেজের বাম দেয়াল ঘেঁষে মেশিন রিভলভার বাগিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করল। কি রে তেনজিং, কি হল? বাইরে কে ছিল? চত্বরের বাম দিক থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটি থামতেই আরেকটি কণ্ঠ বলে উঠল, ড্যাং, তুমি দেখো সে বাইরে। চলে গেল নাকি? আমরা দুজন দুদিক থেকে ম্যাডামকে সামলাচ্ছি, তুমি যাও। আহমদ মুসা দ্রুত সামনে এগিয়ে দেয়ালের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়াল। তার মেশিন রিভলভারের ব্যারেল চত্বরের দিকে উদ্যত বাম দিকে চত্বর থেকে রিভলভার বাগিয়ে একজন ছুটে এলো। লোকটি আগেই আহমদ মুসার দৃষ্টিতে পড়ে গেল। লোকটিও আহমদ মুসাকে দেখতে পেল। আহমদ মুসা ও মেশিন রিভলভারের সামনে পড়ে সে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিল মুহূর্তের জন্যে। তারপরেই বেপরোয়া গতিতে তার রিভলভারের নল ঘুরে এলো আহমদ মুসার দিকে। কিন্তু আহমদ মুসার তর্জনী স্টেনগানের ট্রিগার তখন চেপে বসেছে। বেরিয়ে গেছে গুলির একটা ছাঁক। লোকটি মুখ থুবড়ে পড়ল সেখানেই, গুলিতে ঝাঁঝরা দেহ নিয়ে। আহমদ মুসা দেখল চত্বরের বাম দিকে আরও দুজন সন্ত্রাসী অবশিষ্ট আছে, যারা আটকে রেখেছে দুটি মেয়েকে। দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এসেছে আহমদ মুসা। বাম হাতেও পকেট থেকে তুলে নিয়েছে রিভলভার। দেখতে পেয়েছে আহমদ মুসা চত্বরের দৃশ্যটা। লুঝি এবং চেংঝিকেও দেখতে পেয়েছে। দেয়ালের আড়াল থেকে আহমদ মুসা চত্বরে ঢোকার সঙ্গে সঙ্গেই লুঝির দিকে স্টেনগান বাগিয়ে থাকা দুজনের এদিকের জন ঝট করে ঘুরিয়ে নিল তার স্টেনগান আহমদ মুসার দিকে। কিন্তু টার্গেটে উঠতে সময় পেল না লোকটির স্টেনগান। আহমদ মুসার রিভলভারের গুলি গুড়িয়ে দিল লোকটির মাথা। ওদিকে অবশিষ্ট স্টেনগানধারীর স্টেনগান ঘুরে এসেছিল আহমদ মুসার দিকে। লুঝি এই সুযোগ গ্রহণ করল। তার হাতের কার্বাইন ব্রাশ ফায়ার করল লোকটির উদ্দেশ্যে। গুলি করে রেজাল্ট না দেখেই পাগলের মতো ছুটে এসে লুঝি আছড়ে পড়ল আহমদ মুসার পায়ের উপর। বলল, জানতাম আমার স্যার আসবেন। বাঁধ ভাঙা কান্নায় ডুবে গেল তার কণ্ঠ। চেংঝিও ছুটে এসে দাঁড়িয়েছে আহমদ মুসার সামনে। তার চোখেও অশ্রুর বন্যা। দু হাতের রিভলভার জ্যাকেটের পকেটে রেখে আহমদ মুসা দুহাত দিয়ে ধরে লুঝিকে টেনে তুলল পায়ের উপর থেকে। উঠে দাঁড়িয়েই আবার বসে পড়ল লুঝি। অনরুদ্ধ কণ্ঠে বলল, শেষ মুহূর্তেই বুঝি আল্লাহ মানুষকে বাঁচান। আমার জীবনের শেষ রাত ছিল আজ। লুঝি, পেছনের কথা ভাবতে নেই, উঠো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বলল আহমদ মুসা। চেংঝি এগিয়ে এলো। ম্যাডাম উঠুন, স্যার এসেছেন, বিপদ তো শেষ, বলে চেংঝি টেনে তুলল লুঝিকে। উঠে দাঁড়াল লুঝি। কয়েক খণ্ড টিস্যু এগিয়ে দিল চেংঝি লুঝির দিকে। লুঝি চোখ মুছল। তুমি আমাকে সাহায্য করো লুঝি, এবারই সার্চ করলে কি কিছু পাওয়া যাবে? লুঝি চোখ মুছে টিস্যু চেংঝির হাতে দিয়ে বলল, সরি স্যার। একটু থামল লুঝি। তাকালো লুঝি আহমদ মুসার দিকে, বলল, যে জন্যে সার্চ করার কথা সেজন্যে সার্চের প্রয়োজন নেই স্যার। এ বাড়ির উপর ও নিচতলায় আমরা ছাড়া আর কেউ ছিল না। তাহলে চলো আমরা যাই। এ খবর ওদের কাছে ছড়াবার আগে নিরাপদ স্থানে আমাদের যেতে হবে, বলল আহমদ মুসা। ঠিক আছে স্যার, আসছি, লুঝি বলল। 2-3 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে এলো লুঝি ও চেংঝি। ইতিমধ্যে আহমদ মুসা বিশাল বপু মহিলাসহ 3 মহিলার পকেট থেকে মোবাইল বের করে নিয়েছে। লুঝি এলে আহমদ মুসা বলল, এ 3 জন মহিলা নিশ্চয় তোমার গুলিতে মরেছে। বড় মেয়েটিকে? স্যার, এই বড় মেয়েটাই ছিল আমাদের কেয়ারটেকার, মালিক। এদের সবার মধ্যে এর পদই সবচেয়ে উঁচু, বলল লুঝি। আহমদ মুসা তার মোবাইলটি তার পকেটে রাখল
এবং অন্য মোবাইলগুলো লুজিকে দিয়ে বলল, তুমি এগুলো পরীক্ষা করো। আহমদ মুসারা বেরিয়ে এলো বাড়ি থেকে। আহমদ মুসার পেছনেই হাঁটছিল লুঝি। স্যার, আমরা কোথায় যাব? বলল লুঝি। সেটাই ভাবছি। তুমি কি মনে করো তোমার বাড়ি তোমার জন্য নিরাপদ? জিজ্ঞাসা আহমদ মুসার। অবশ্যই নয়, বলল লুঝি। বলতে গিয়ে অবরুদ্ধ আবেগে তার কণ্ঠ ভেঙে পড়ল। আহমদ মুসা তাকালো তার দিকে, কিছু বলল না। একটু সময় নিয়ে আহমদ মুসা অনেকটাই সগত কণ্ঠে বলল, উডাংয়ের হোটেলগুলোও নিরাপদ নয়, কারণ এখানে ওদের আনাগোনা সবচেয়ে বেশি। আহমদ মুসা সগত কণ্ঠে বললেও শুনতে পেয়েছে সকলেই। ঠিক বলেছেন স্যার, এটা যদি উডাং হয় তাহলে হোটেল, রেস্তোরাঁ, রেস্ট হাউস কোনোটাই নিরাপদ নয়, বলল লুজি। চলছে ৩ জন। আহমদ মুসা দাদিমার বাড়ির কথা ভাবল, কিন্তু শত্রুরা এ বাড়ি চিনে ফেলেছে, দেখেছে। সুতরাং ও বাড়িতে লুজিকে রাখা যাবে না। আহমদ মুসা হাঁটা দ্রুত করল। আহমদ মুসা স্থির করেছে দাদিমার ছোট বাড়িতেই লুজিদের তুলবে। আহমদ মুসা বাড়িটার সামনে দিয়ে এগোলো যেন বাড়িটা চেনেই না। সামনে দুটি পাহাড় পার হয়ে একটা পায়ে হাঁটা রাস্তায় প্রবেশ করল সে। পায়ে হাঁটা রাস্তা এঁকে বেঁকে তাদেরকে একটা ছোট পাহাড়ের ঢালে নিয়ে এলো। সেখানে রাস্তা চিহ্ন ছিল না। ঢাল বেয়ে তারা নেমে এলো দাদিমার সেই ছোট বাড়ির কাছে, যে বাড়িটায় থাকে আহমদ মুসা। তার পেছনের একটা গোপন দরজা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। গোপন দরজাটা দেয়াল রঙের, স্টিলের। খুব ভালো করে দেখলে দেয়ালের একটা কি হোল পাওয়া যায়। ভেতর ও বাহির দুদিক দিয়েই দরজাটা চাবি দিয়ে খোলা যায়। ভেতরের জন্য বাড়তি হুড়কো আছে। ভেতরে হুড়কো লাগানো থাকলে বাইরে থেকে চাবি দিয়ে খোলা যায় না। ড্রয়িং রুমে এসে বসল সবাই। সবাই ক্লান্ত। অনেকখানি পাহাড়ি পথ তারা হেঁটেছে। রাতের রাস্তা আমি ঠাওর করতে পারিনি স্যার। আমরা কোথায় এলাম? বলল লুজি। তোমরা যে পাহাড়ের টপে বন্দি ছিলে, সেই পাহাড়ের গোড়ায় দক্ষিণ পাশেই এ বাড়িটা, আহমদ মুসা বলল। কিন্তু আমরা তো অনেক পথ হেঁটেছি, মনে হয় ১.৫-২ মাইল হবে, বলল লুজি। আহমদ মুসা হাসল, বলল, ১ ধাপ দূরে যাওয়ার জন্যে আমরা ১০০ ধাপ হেঁটেছি। বাড়ির সম্মুখ দরজা দিয়ে আমরা ঢুকিনি। কারো চোখে পড়ার ঝুঁকি এড়াবার জন্যে আমরা অনেক ঘুরে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছি। আমি দিনে ২-১ বার সম্মুখ দরজা ব্যবহার করি। অধিকাংশ সময়ই আমি এই পেছনের পথ দিয়ে আসি। আপনি এ বাড়িতে থাকেন? বলল লুজি। হ্যাঁ, দিন কয়েক থেকে আছি, আহমদ মুসা বলল। কার বাড়ি এটা? বলল লুজি। আমার এক পাহাড়ি দাদিমার, আহমদ মুসা বলল। পাহাড়ে আপনি দাদি পেলেন কোত্থেকে? বলল লুজি। আহমদ মুসা গোটা কাহিনীটা বলল। আপনি উডাঙে এসে প্রথম দিনেই এভাবে আহত হন। কারা ওরা? বলল লুজি। জীবতে যারা বারবার আক্রমণ করেছে এরা তারাই, বলল আহমদ মুসা। এ পর্যন্ত ওরা এসেছে? লুজি বলল। এখানে তো ওরা আছেই, তোমাকে ওরাই তো ধরে নিয়ে এসেছে। মনে হয় উডাঙে ওদের হেডকোয়ার্টার, বলল আহমদ মুসা। তাই হবে, না হলে আমাকে ধরে এখানে নিয়ে এসেছে কেন? লুজি বলল। একটু থেমেই লুজি বলল, দাদিমারা এখানে আসেন? আমি নিষেধ করেছি আসতে। ওই ক্রুয়েল লোকদের সন্দেহ থেকে পরিবারটাকে বাঁচিয়ে রাখা দরকার। আহমদ মুসা বলল, আপনি জিবেরা থেকে এখানে কেন এলেন? কিভাবে এলেন? জিজ্ঞাসা লুজির। সে অনেক কাহিনী, এক মহাকাব্য লেখা যাবে। অবশেষে আমি নিশ্চিত হলাম, তুমি সহ এ পর্যন্ত যারা কিডন্যাপ হয়েছে তারা সবাই এই উডাঙে বন্দী আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের উদ্ধার দিয়ে আমার উদ্ধার কাজ শুরু হল, আহমদ মুসা বলল। আমরা ওখানে বন্দী আছি জানলেন কি করে? লুজি জিজ্ঞেস করল। এই ঘর থেকে ডিস্টেন্ট সাউন্ড মনিটরের মাধ্যমে আমি গুলি গোলার শব্দ পাই। ছেলে ও মেয়েদের কথা শুনতে পাই। বুঝতে পারি মেয়েদের বন্দী করে রাখা হয়েছে। কথা শেষ করে আহমদ মুসাই বলল, অনেক রাত হয়েছে, আর কথা নয়। ওদিকে তোমাদের শোবার ঘরটা দেখে ঠিক করে নাও, আমি আমার ঘরে যাচ্ছি, বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। তারা উঠে দাঁড়াল। রাত তখন ২টা। আহমদ মুসার ঘুম ভেঙে গেল। তার দরজায় নক হচ্ছে। একটু শুনেই বুঝল নক করছে চ্যাং ঝি, লুঝির সেক্রেটারি। উঠল আহমদ মুসা, দরজা খুলে দাঁড়াল। স্যার, আমাদের ওই পাহাড়ে অনেক লোক এসেছে। আমরা জানলা দিয়ে দেখলাম। কেউ কেউ পাহাড়ের গোড়া পর্যন্ত নেমে এসেছে।
পুলিশ এসেছে কিনা বোঝা যাচ্ছে না, বলল চ্যাংচি। দেখতে পেল আহমদ মুসা লুঝিও এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। বুঝল আহমদ মুসা এরা ভয় পেয়েছে। বন্দি সময়ের আতঙ্ক এদের কাটেনি। চলো চ্যাংচি ড্রয়িং রুমে বসি, বলল আহমদ মুসা। আহমদ মুসা ড্রয়িং রুমে ঢুকতেই লুজি বলল, সরি স্যার, আপনাকে ঘুম থেকে তোলা হলো। আমাদের ভয় করছে স্যার, তাই। লুজি কথা অসমাপ্ত রেখেই থেমে গেল। ভয় পাবার কিছু নেই। ওরা সম্ভবত বাড়ি ছেড়ে দিচ্ছে পুলিশের ঝামেলা থেকে বাঁচার জন্যে। এ বাড়িকে ওরা সন্দেহ করলে শুরুতেই এ বাড়িতে হানা দিত। যখন তা করেনি তখন আর ভয় নেই, বলল আহমদ মুসা। সরি স্যার, শুধুই আপনাকে কষ্ট দেয়া হল, লুজি বলল শুকনো কণ্ঠে, মাথা নিচু রেখে। দুঃখিত হওয়ার কোনো কারণ নেই লুজি, আল্লাহর ইচ্ছাতেই এটা হয়েছে। কিছু কথা তোমাদের বলা দরকার। কালকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, বলল আহমদ মুসা। লুজি ও চ্যানজি দুজনেই তাকিয়েছে আহমদ মুসার দিকে। আহমদ মুসা বলল, রাতে শোবার আগে তোমাদের ওই বিশাল বপু মহিলার মোবাইল চেক করেছি। আজ রাত 9টায় তার মোবাইলে এক গুরুত্বপূর্ণ মেসেজ এসেছে। মেসেজটা আমি পড়ছি, শোনো। সব বিবেচনা থেকে আমরা নিশ্চিত সরকার আহমদ মুসাকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমাদের অবর্ণনীয় ক্ষতি করেছে সরকার। পাল্টা ব্যবস্থা না নিয়ে আমাদের উপায় নেই। আমাদের হাতে এখন বন্দী আছে ডাক্তার ডা ফাজি ঝাও, মা ঝু সুলতান, চাও জিয়াং, আহমদ ইয়াং ও ইরকিন আহমেদ ওয়াং। আজ রাত 9টার মধ্যে আহমদ মুসা যদি আমাদের হাতে আত্মসমর্পণ না করে কিংবা সরকার যদি তাকে আমাদের হাতে তুলে না দেয়, তাহলে রাত 9টায় তাদের সবাইকে হত্যা করা হবে। এই ঘোষণা চূড়ান্ত। জুয়ার পক্ষে জোয়ান উ আহমদ মুসা পড়া শেষ করল। লুঝি ও চেংছি অপলক চোখে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। চোখে মুখে তাদের সীমাহীন উদ্বেগ, আতঙ্ক। তাদের মুখে কোনো কথা ঝরছে না, বোবা হয়ে গেছে যেন তারা। পড়া শেষ করে আহমদ মুসা সোফায় হেলান দিয়ে বসে একটু হাসল। কিছু বলতে যাচ্ছিল, তার আগেই লুঝি বলে উঠল আর্তকণ্ঠে, আপনি হাসছেন স্যার? সর্বোচ্চ পাহাড় হিমালয়ের চেয়েও বড় গুরুভার আপনার মাথায়। অরুদ্ধ কণ্ঠ লুঝির। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, বেজে উঠল আহমদ মুসার ওয়্যারলেস। হাতে তুলে নিল ওয়্যারলেসটি, তাকালো স্ক্রিনের দিকে। স্ক্রিনে স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াংয়ের কল। ওয়্যারলেস মুখের কাছাকাছি নিয়ে বলল, স্যার, আমি আহমদ মুসা। ধন্যবাদ আহমদ মুসা। এক্সেলেন্সি প্রেসিডেন্ট আমাদের নিয়ে মিটিংয়ে বসেছেন, তার নির্দেশেই আপনাকে এই টেলিফোন করছি। আমরা। স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মাঝখানেই আহমদ মুসা বলল, আপনারা জোয়ান, ওর কাছ থেকে একটা চরমপত্র পেয়েছেন তো? আপনি কি করে জানলেন? বলল স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে ওদের কয়েকজন লোক মারা পড়েছে, তাদের নেতার মোবাইলে এই আলটিমেটাম আমি পেয়েছি, বলল আহমদ মুসা। মিস্টার আহমদ মুসা, এক্সেলেন্সি আপনার সাথে কথা বলবেন, ওয়্যারলেস তাকে দিচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াং বলল। ওপার থেকে প্রেসিডেন্টের কণ্ঠ পেতেই আহমদ মুসা কথা বলে উঠল, সালাম এক্সেলেন্সি, মিস্টার প্রেসিডেন্ট, আমি আহমদ মুসা। ধন্যবাদ মিস্টার আহমদ মুসা, আপনাকে এভাবে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। খুবই উদ্বেগে ছিলাম আপনাকে কোথায় পাওয়া যাবে। ওয়্যারলেসটা হয়তো আপনার কাছে সবসময় থাকবে না। শুনলাম আপনিও পড়েছেন আলটিমেটামটি। আচ্ছা, এই জোয়ান উ কে? বিশাল এই সন্ত্রাসী গ্রুপের যে নেতা, সেই এই ছদ্মনাম গ্রহণ করেছে। চীনা জনগণের লেজেন্ডারি হিরোর নাম গ্রহণ করে চীনা জনগণের মনে জোয়ান উর আসন পেতে যাচ্ছে, বলল আহমদ মুসা। কি জঘন্য কৌশল! আচ্ছা আহমদ মুসা, জেইউ এর পক্ষে জোয়ান উর নাম এসেছে, এই জুয়া কে বা কি, এ নিয়ে আপনি চিন্তা করেছেন? প্রেসিডেন্ট বলল। এক্সেলেন্সি, জেইউএ হল জোয়ান উ আর্মি, অর্থাৎ কথিত জোয়ান উর সন্ত্রাসী দলের নাম জোয়ান উ আর্মি, বলল আহমদ মুসা। ধন্যবাদ আহমদ মুসা। ওদের বাহিনীর নাম
অবশেষে পাওয়া গেল। প্রেসিডেন্ট মুহূর্তের জন্য থেমে আবার বলে উঠল, এখন ওদের আল্টিমেটামের ব্যাপারে কি করা যায় বলুন। আমরা বসেছি, কিন্তু আমরা কোনো ওয়ে আউট বের করতে পারিনি। এ নিয়ে চিন্তার কিছু নেই, এক্সেলেন্সি। একটা রিটার্ন মেসেজ ওদের দিয়ে দিন যে আহমদ মুসা রাত 9টায় আত্মসমর্পণ করবে, বলল আহমদ মুসা। কি বলছেন মিস্টার আহমদ মুসা? এটা কি হতে পারে? আর আমরা এটা হতে দিতে পারি? থামল একটু প্রেসিডেন্ট, আবার বলে উঠল, মিস্টার আহমদ মুসা, একটু হোল্ড করুন, আমি একটু কথা বলে নেই। মিনিট খানেকের মধ্যেই প্রেসিডেন্ট আবার ওয়্যারলেসে ফিরে এলো, বলল, মিস্টার আহমদ মুসা, এখানকার কেউই এটা গ্রহণযোগ্য মনে করছে না। একজনকে ওদের হাতে তুলে দিয়ে অন্য কয়েকজনকে আমরা বাঁচাবো, একটা রাষ্ট্র এত নিচে নামতে পারে না, বিশেষ করে একটা সন্ত্রাসী দলের কাছে। আমি মনে করি রাষ্ট্রের জন্যে এটাই যুক্তিসঙ্গত। এক্সেলেন্সি মিস্টার প্রেসিডেন্ট, আলটিমেটাম ওদের একটা কৌশল, আমাদেরকেও কৌশলের আশ্রয় নিতে হবে, বলল আহমদ মুসা। কি কৌশল মিস্টার আহমদ মুসা? প্রেসিডেন্ট বলল, রাত 9টা পর্যন্ত ওদের নিশ্চিন্ত রাখা যে আহমদ মুসা আত্মসমর্পণ করছে। ওদের এভাবে গুড হিউমারে রেখে আমাদের লোকদের উদ্ধারের চেষ্টা করতে হবে, এর কোনো বিকল্প নেই এক্সেলেন্সি, আহমদ মুসা বলল। কিন্তু উদ্ধার যদি না করা যায় তাহলে, বলল প্রেসিডেন্ট। এক্সেলেন্সি মিস্টার প্রেসিডেন্ট, সব হিসাব আগে করা যায় না, এবং তা না করাই ভালো, আহমদ মুসা বলল। মিস্টার আহমদ মুসা, একটু হোল্ড করুন, বলল প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ওয়্যারলেসে ফিরে এলো মিনিট দুয়েক পর, বলল, মিস্টার আহমদ মুসা, কৌশল হিসাবে আপনার প্রস্তাব সবাই গ্রহণ করেছে। আপনার কি করণীয়, আমাদের কি করার আছে, এসব ব্যাপার নিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার নিকোলাসের সাথে কথা বলুন। ধন্যবাদ, আহমদ মুসা। আহমদ মুসা ও স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলল। কথা শেষ করে ওয়্যারলেস রাখতে যাচ্ছিল আহমদ মুসা, আবার তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে দেখল লিয়েন হুয়ার টেলিফোন। মোবাইল ধরতেই লিয়েন হুয়া অনুরুদ্ধ কণ্ঠে বলল, আপনি নিশ্চয় সব শুনেছেন, জেনেছেন স্যার। এখন কি হবে? কেঁদো না, বোন, আল্লাহ আছেন। ইচ্ছা করলেই কেউ কাউকে মারতে পারে না। চিন্তা করো না, আমি রাত 9টায় আত্মসমর্পণ করব জানিয়ে দিয়েছি। দেখা। না বলে আর্তনাদ করে উঠল লিয়েন হুয়ার কণ্ঠ। বলল, এটা হতে পারে না স্যার। স্যার, মা ঝুঁকে আমি ভালোবাসি, মা ঝুঁকে আমি সমগ্র অন্তর দিয়ে চাই, কিন্তু তার জীবন আপনার জীবনের বিনিময়ে নয়। আমি এটা চাই না, আমার মা ঝুও এটা চাইবে না। লিয়েন হুয়া কাঁদতে কাঁদতে বলল, শোনো লিয়েন হুয়া, ওরা 6জনকে মেরে ফেলবে, এটা যেমন ভবিষ্যতের কথা, তেমনি আমার আত্মসমর্পণ এটাও ভবিষ্যতের কথা। দুটোই কৌশলের খেলা। এ খেলায় আমরা হারব, এটা আমরা ধরে নিচ্ছি না। আল্লাহ আমাদের সহায় আছেন। স্যার, আমাদের ছোট হৃদয়, ছোট জীবন, ছোট পৃথিবী, এই ভার আমি বুকে ধারণ করতে পারছি না। আপনার আল্লাহকে তো আমি চিনি না, চিনেই তার উপর আমি ভরসা করছি স্যার। তিনি আপনাকে নিশ্চয় বিজয়ী করবেন। লিয়েন হুয়া বলল। আলহামদুলিল্লাহ, এ ভরসাই মানুষের সম্বল লিয়েন হুয়া। তাহলে রাখছি বোন, সালাম, বলে আহমদ মুসা রাখল মোবাইলটা। মোবাইল রেখে আহমদ মুসা তাকালো লুঝিদের দিকে। দেখল লুঝির 2 গণ্ড দিয়ে অশ্রু গড়াচ্ছে। তুমিও দেখছি কাঁদছ লুঝি, বলল আহমদ মুসা। আমি কেন, সবারই আপনার জন্যে কাঁদা উচিত। চীনের 6জন লোককে বাঁচাবার জন্যে আত্মসমর্পণের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। এটা আপনি কি করে পারলেন, কেন করলেন? লুঝি বলল, কান্নায় জড়ানো তার কথা। তার দুগণ্ডে অশ্রুধারা আরও বেড়ে গেছে। তোমার প্রশ্নের জবাব আমি লিয়েন হুয়ার সাথে কথা বলার সময় দিয়েছি। এটাকে একটা কৌশলের খেলা হিসাবে দেখো, বলল আহমদ মুসা। হ্যাঁ, এটা জীবন দেয়া নেয়ার কৌশলী খেলা, এটাই সত্য, লুঝি বলল। মানুষের জীবনে বিভিন্ন কাজে, বিভিন্ন পর্যায়ে জীবনের ঝুঁকি নেয়ার ব্যাপারটা একটা নিরেট বাস্তবতা।
বলল আহমদ মুসা। লুঝি কোনো কথা বলল না। তার শূন্য দৃষ্টি আহমদ মুসার দিকে নিবদ্ধ। বলবে কিছু নিশ্চয়ই লুঝি, বলল আহমদ মুসা। লুঝি মুখ নিচু করল, বলল, স্যার, জিজ্ঞেস করলেন না আমরা বন্দিখানায় কেমন ছিলাম? জবাব আহমদ মুসা সঙ্গে সঙ্গেই দিল না। আহমদ মুসাও মুখ নিচু করেছে। মুখ নিচু রেখেই বলল আহমদ মুসা, জিজ্ঞেস করিনি কারণ তুমি যা বলবে আমি তা শুনতে চাই না। পিতা মেয়েকে বন্দি করার কাহিনী আপনি শুনবেন না কেন স্যার? কেন শুনবেন না স্যার? মেয়েকে নিজের পক্ষে আনতে বাধ্য করার জন্যে মেয়েকে গণধর্ষণের হুমকি দেয়ার কাহিনী, বলে বাঁধ ভাঙা কান্নায় লুটিয়ে পড়ল লুঝি সোফার উপর। চেংঝি সরে এসে লুঝিকে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে লুঝিকে সান্ত্বনা দিতে লাগল। ধীরে ধীরে মুখ তুলল আহমদ মুসা। অশ্রু ভেজা তার দুই চোখ। বলল নরম কিন্তু দৃঢ় কণ্ঠে, নিজেকে শক্ত করো লুঝি। পিতাকে পিতার জায়গায় রাখো। তোমার বিবেচনা দিয়ে পিতাকে দেখো না, তাহলে কষ্ট কমবে তোমার। কান্না আরও বেড়ে গেল লুঝির। কি কষ্টে কাঁদছে লুঝি তা আহমদ মুসা বুঝে। গোটা হৃদয় জুড়ে স্নেহময় পিতার যে স্থান, তাকে কেটে তুলে ফেলার অর্থ নিজেকেই তো কেটে ফেলা। সেটা অসহনীয় এক কষ্টের। হঠাৎ উঠে বসল লুঝি, চোখ মুছল, বলল, স্যার, আমি আজ সর্বশান্ত। কিছু নেই আমার আজ। আমার একটা অনুরোধ রাখবেন? বলো লুঝি, বলল আহমদ মুসা নরম কণ্ঠে। আপনার এই অভিযানে দয়া করে কি আমাকে সাথে নেবেন? লুঝি বলল অরুদ্ধ কণ্ঠে। আহমদ মুসা তাকালো লুঝির দিকে, বলল মমতা মাখানো কণ্ঠে, নিজেকে এই কঠিন অবস্থান তুমি নিও না লুঝি। শোনো, বিপদ দুঃখ যত বড় হয়, আবেগ অভিমান ক্রোধের উপর তার বেশি লাগাম পড়াতে হয়। ভেঙে পড়ো না তুমি। সামনের পথটা সময়ই তোমাকে দেখিয়ে দেবে। আমি জানি আপনি একথাই বলবেন স্যার, আরও জানি আপনি আমাকে সাথে নেবেন না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বলল লুঝি। লুঝির কণ্ঠ ভারী, শক্ত, সজল চোখ, পানি ভরা মেঘের মতো মুখ। কি সিদ্ধান্ত নিয়েছ? বলল আহমদ মুসা, তার চেহারায় উদ্বেগ। আমি আপনাকে ফলো করব স্যার, লুঝি বলল। ফলো করবে কিভাবে? অল্প কিছু দূর যেয়ে গাড়ির ভিড়ে বা গাড়ির আড়ালে আমাকে হারিয়ে ফেলবে, বলল আহমদ মুসা। হারালে আমি খুঁজে নেব। আমি নিশ্চিত পার্পল প্যালেস থেকে নানিয়ান প্যালেস পর্যন্ত এবং মাঝের ড্রাগন কেভ সহ গোটা এলাকার কোথাও না কোথাও আমাকে যেতে হবে। আমি নিজেই আপনাকে খুঁজে নেব, লুঝি বলল। মনে মনে ভীষণ চমকে উঠল আহমদ মুসা। তার লোকেশনের কথা লুঝি ঠিক ঠিক বলল কি করে? সে তো তাহলে নিশ্চয়ই যাবে। লুঝি, এসব জায়গা তো চেনো, জানো, কিন্তু ওখানে বা ওখানকার কোথাও আমার ডেস্টিনেশন তুমি জানলে কেমন করে? বলল আহমদ মুসা। ওগুলোর কোথায় আপনার ডেস্টিনেশন তা আমি জানি না। এ কয়েকদিনের বন্দি জীবনে সেই বিশাল বপু মহিলাকে বিভিন্ন সময়ে মোবাইলে কথা বলতে শুনেছি, তাতে ওইসব জায়গার নাম শুনেছি। আমি নিশ্চিত হয়েছি ওই স্থানগুলোর কোনো একটা বা সবগুলোই তাদের তৎপরতার কেন্দ্র, লুঝি বলল। ধন্যবাদ লুঝি, ঠিক ধরেছ। কিন্তু বলো তো এই অভিযানে যেতে চাচ্ছ কেন? বলল আহমদ মুসা। কেন যেতে চাচ্ছি আমি জানি না স্যার, কিন্তু যেতে হবে এটা আমার মন চাচ্ছে, এবং আমি যাবই, লুঝি বলল। হ্যাঁ, আমি তোমাকে বাধা দিতে পারি না। তোমার স্বাধীন ইচ্ছাকে আমি বাঁধতে পারব না। তুমি যদি যেতেই চাও তাহলে তোমাকে একা যেতে দিতে পারি না। একা তোমাকে সাথেও নিতে পারি না। চেংঝি কি তোমার সাথে যাবে? বলল আহমদ মুসা। আমি চেংঝিকে জিজ্ঞেস করিনি, তবে আমি প্রিফার করব সে সাথে থাকো, লুঝি বলল। এককভাবে অভিযানে যাবার কথা বলার প্রয়োজন নেই। ম্যাডাম যতদিন না বাড়ি ফিরছেন ততদিন আমি তার সাথে আছি, চেংঝি বলল। ধন্যবাদ চেংঝি, লুঝির এখন তোমাকে খুব দরকার, বলেই তাকালো আহমদ মুসা লুঝির দিকে। বলল, তোমাকে এক শর্তে আমি সাথে নিচ্ছি। সে শর্তটা হল
আমার আদেশ বা অনুরোধের অন্যথা করা যাবে না। ভালো করে চোখ মুছল লুচি। বলল, ধন্যবাদ স্যার। আপনার শর্ত দেবার প্রয়োজন নেই। আপনার ছোট একটা অনুরোধ আমার কাছে অমোঘ আদেশ। অনেক ধন্যবাদ স্যার। শেষের কথাগুলো লুজির কণ্ঠে ভারী হয়ে উঠেছে। তোমরা গিয়ে শুয়ে পড়ো। ড্র্যাগন কেভ এলাকায় যাওয়ার আগে তোমাদের সামান্য একটু ছদ্মবেশ নিতে হবে। তোমাদের চাইনিজ চেহারাকে মঙ্গোলীয় ধরনের করতে হবে। তোমরা হবে মঙ্গোলীয় ট্যুরিস্ট। আমি হব এক চাইনিজ ট্যুরিস্ট গাইড কাম ড্রাইভার। আমি সকালেই ট্যুরিস্ট গাইডের আইডি পেয়ে যাব। তোমরাও সকাল 10টার মধ্যে মঙ্গোলীয় পাসপোর্টে চাইনিজ ভিসা পেয়ে যাবে, বলল আহমদ মুসা। কিন্তু চীনে এ কাজটা তো খুব কঠিন। 10টার মধ্যে হবে কি করে? অফিসেই 10টায় খুলবে। লুজি বলল, তোমাদের ছবি নিয়ে সকালেই পাঠিয়ে দেব। 10টাতেই পেয়ে যাবে। আমরা 11টার দিকে যাত্রা করব, বলল আহমদ মুসা। বলেই উঠে দাঁড়াল আহমদ মুসা। উঠে দাঁড়াল লুঝিরা দুজন। নানিয়ান মন্দির প্রাসাদের ডায়মন্ড হলের গ্রিন রুম পেরিয়ে মন্দির প্রাসাদের একদম পূর্ব উত্তর প্রান্ত ঘেঁষে একটা বড় সুসজ্জিত কক্ষ। কক্ষটির বাইরের প্রান্তের দেয়ালে একটা সুন্দর দরজা। দরজাটি বাইরের ঝুলন্ত বিরাট ব্যালকনির প্রবেশপথ। ব্যালকনিটি যেন দৃষ্টিনন্দন এক সৌন্দর্য রাজ্যের উপরে ভাসমান এক আকাশদ্বীপ। ব্যালকনি থেকে নিচে তাকালে দেখা যায় অতল প্রলম্বিত এক গিরিখাদ। ডানে বামে সামনে তাকালে দেখা যায় অনেক নিচে দিগন্ত প্রসারিত বনরাজি আর অনেক সবুজ পাহাড় শীর্ষশোভিত ল্যান্ড ক্যানভাস। মনে হয় এই ব্যালকনি, এই বাড়ি সরব দুনিয়ার এন্ড পয়েন্ট। এরপর আর কিছু নেই। অপরূপ এই সৌন্দর্যের মধ্যে ডুবে গিয়েছিল জোয়ান উ। কিন্তু মনটা ধরে রাখতে পারছিল না জোয়ান উ সৌন্দর্যের সবুজ বাঁধনে। মনটা অস্থির তার। বারবার সে তাকাচ্ছিল পাশের চায়ের টেবিলে রাখা তার ওয়্যারলেসের স্ক্রিনের দিকে। একসময় ওয়্যারলেস স্ক্রিনে ছবি ভেসে উঠল হুইদাইয়ের। সেদিকে তাকিয়ে জোয়ান উর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। হুইদাই এসে গেছে কক্ষের দরজায়। তার হাতের রিমোটের একটা বোতাম চেপে ধরল। মিনিট খানেকের মধ্যেই হুইদাই এসে দাঁড়াল ব্যালকনির দরজায়। এসো হুইদাই, বলল জোয়ান উ। হুইদাই ব্যালকনিতে ঢুকে জড়সড় হয়ে দাঁড়াল জোয়ান উর সামনে। জোয়ান উ একটা দোলনায় বসেছিল। সামনে একটা ছোট চেয়ার দেখিয়ে বলল, বসো হুইদাই। হুইদাই বসতেই জোয়ান উ বলল, লুঝিদের কোনো খবর পেলে? দুঃখিত মাই লর্ড, কোনো খবর পাওয়া যায়নি। শুধু এটুকু জানা গেছে যে তাদেরকে নিয়ে একজন বাড়ি থেকে বের হয়। রাস্তায় তারা বেরিয়ে আসে। রাস্তায় তখন কোনো গাড়ি ছিল না। এরপর মাইলখানেক দক্ষিণে একটা পাহাড়ের গোড়া দিয়ে পায়ে হাঁটা পথে সামনে এগোতে দেখা গেছে। এরপর তাদের কোনো ট্রেস পাওয়া যায়নি। থামল হুইদাই। লোকটি আহমদ মুসাই তো, বলল জুয়ানু। ভিডিওতে ছবি পাওয়া গেছে, কণ্ঠ পাওয়া যায়নি। ছবিটা ছদ্মবেশের হতে পারে। ছবিতে যাকে পাওয়া গেছে সে আহমদ মুসা, এটা নিশ্চিত হওয়া যায়নি। উডাংয়ের বাইরে ওরা যায়নি, এটা নিশ্চিত মাই লর্ড। লোকটা বাড়ি খুঁজে পেল কেমন করে, এটাই বুঝতে পারছি না আমি, বলল জোয়ান। উপত্যকার রাস্তা থেকে বাড়ির চতুর্দিকের গত কয়েকদিনের সব ভিডিও চিত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে বাড়ি এলাকার কোথাও বাইরের কোনো লোককে দেখা যায়নি। সুতরাং লোকটি হঠাৎ করে কোত্থেকে এলো তা বোঝা যাচ্ছে না মাই লর্ড। বাড়িতে রাখা ওই কয়জন ছাড়া আমাদের লোকদেরও ওই বাড়িতে যাওয়ার সুযোগ ছিল না। ওখানে কাকে রাখা হয়েছে এটাও কাউকে জানতে দেয়া হয়নি, বলল হুইদাই। জুয়ান উ সঙ্গে সঙ্গে কথা বলল না। তার চোখে মুখে একটা বিব্রত ভাব। হুইদাই, কে বা কারা তাদেরকে ওখানে বন্দি করে রাখে এটা তো লুঝিরা কোনোভাবেই জানতে পারার কথা নয়, বলল জোয়ান উ অনেকটা স্বগত কণ্ঠে। ঠিক মাই লর্ড, আমাদের লোকরা তাদের সাথে কথা বলতো না। আর বাড়িটা আমাদের নতুন কেনা, তাই ওখানে আমাদের কোনো প্রকার নাম চিহ্ন ছিল না। সুতরাং কোনোভাবেই তাদের জানার কোনো উপায় ছিল না, হুইদাই বলল। আচ্ছা হুইদাই, সরকার আহমদ মুসাকে আত্মসমর্পণ করাতে এত তাড়াতাড়ি রাজি হল কেন, বলল জোয়ানু।
6 জন বন্দির ভিডিও বক্তব্য খুব কাজ দিয়েছে। একজন বিদেশির জন্যে দেশের অতি মূল্যবান কয়েকজন মানুষ বন্দী আছে এবং ওই একজন বিদেশির জন্যে তাদের জীবন দিতে হবে। এটা মানুষকে বিক্ষুব্ধ করবে। আমার মনে হয় এই ভয় তাদের বাধ্য করেছে সঙ্গে সঙ্গে তাদের রাজি হয়ে যেতে, হুইদাই বলল। ঠিক তাই হুইদাই, আমাকে তারা ভয় করেছে, কিন্তু সামনে এই ভয় তো তাদের বাড়বে। আহমদ মুসাকে হাতে পাওয়ার পর আমরা 6 বন্দীকে যখন ছাড়ব না এবং দাবি করব যে গত 50 বছরে বিদেশি উইঘুররা যেসব বসতি করেছে সেসব খালি করে হানদের হাতে তুলে দিতে হবে, এবং যেসব চাকরি উইঘুররা দখল করেছে সেখান থেকে তাদের সরিয়ে বেকার হানদের দিতে হবে, তখন সরকারের অবস্থা কি দাঁড়াবে ভাবতে পারছ হুইদাই, বলল জোয়ানু। মাই লর্ড, সরকার পাগল হয়ে যাবে, হুইদাই বলল। আমরা তো সেটাই চাই। আজই এ আগুন তাদের ঘরে লাগাব। আহমদ মুসা আত্মসমর্পণ করতে আসছে রাত 9টায়। ঠিক রাত 8:30টার পর সরকারের কাছে আমাদের মেসেজ যাবে নতুন দাবিনামা নিয়ে। আমাদের লোকদের বলে দেবে তারা যেন সরকারের প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গেই আমাদের জানায়, বলল জোয়ানু। ইয়েস মাই লর্ড, আমি ব্যবস্থা করছি, হুইদাই বলল। ড্র্যাগন কেভের আয়োজন কতদূর হুইদাই, বলল জোয়ানু। আয়োজন সম্পূর্ণ হয়েছে মাই লর্ড। সেই নাম্বার 1 কেভের চারদিকের ব্যারাকের মাঝের যে চত্বর, সেখানেই আজকের বিচার মঞ্চ তৈরি করা হয়েছে, আর আসামিরা থাকবে ফাজি ঝাওয়ের বড় সেলটায়। ডাক্তার ডা এবং ফাজি ঝাওয়ের কাছে যা চাওয়া হয়েছে তা যদি না দেয়, তাহলে ওইখানেই ডাক্তার ডার শারীরিক মৃত্যু ও ফাজি ঝাওয়ের প্রথম মানসিক মৃত্যুর ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার ডা, মাঝু, চাওজিয়াং এবং ইরকিনওয়ানদের বাঁচিয়ে রেখে লাভ নেই। শুধু ফাজি ঝাওকে মানসিকভাবে বাঁচিয়ে রাখতে হবে তার কাছ থেকে ফর্মুলা না পাওয়া পর্যন্ত, হুইদাই বলল। গুড, সব ঠিক আছে। বলেই একটু থামল জোয়ান। কথা বলল আবার। আহমদ মুসার আত্মসমর্পণের স্থান, প্রতিক্রিয়ার ডিটেল বিষয় সরকারকে জানিয়ে দেয়া হয়েছে। তারা নিয়েছে, এ বিষয়টা তারা কনফার্মও করেছে। এখন আমাদের প্রস্তুতির কতদূর হুইদাই? মাই লর্ড, সে পরিকল্পনাও আমাদের সম্পন্ন হয়েছে। জিনজিয়াও হোটেলের পার্কিং এলাকার দক্ষিণে এবং নানিয়ান প্যালেসের পশ্চিম থেকে উত্তরে পাহাড় এলাকার সাদা পতাকাওয়ালা পাহাড় শৃঙ্গ, যেখানে আত্মসমর্পণের জন্য তাকে বলা হয়েছে, সে গোটা এলাকা আমাদের লোকদের দখলে থাকবে। সে পার্কিং এলাকা ও নানিয়ান প্যালেসের মাঝখানের এলাকায় কাউকে থাকতে দেয়া হবে না। গোটা এলাকা জুড়ে আমাদের লোকই শুধু থাকবে। পার্পল মন্দির প্রাসাদ, নানিয়ান মন্দির প্রাসাদ এবং ড্র্যাগন কেভ, মিনিমাম লোক রেখে সবাইকে এখানেই মোতায়েন করা হবে, যাতে তারা কোনো ষড়যন্ত্র করলে তা আমরা ব্যর্থ করে দিতে পারি, হুইদাই বলল। হ্যাঁ, কোনো ষড়যন্ত্র তারা করতে পারে, তার জন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকা দরকার। তবে আমি মনে করি আমাদের দ্বিতীয় মেসেজ পাওয়ার পর আহমদ মুসাকে রোখার জন্যে তেমন আর মাথা ঘামাবে না তারা। দ্বিতীয় আলটিমেটাম কিভাবে সামাল দেবে সেটাই বড় হয়ে উঠবে, বলল জোয়ান উ। অবশ্যই মাই লর্ড, হুইদাই বলল। সঙ্গে সঙ্গে কোনো কথা বলল না জোয়ান উ। তার চোখ অলক্ষেই যেন চলে গেছে ব্যালকনির বাইরে। অতি শান্ত, নিঃশব্দ ও নিকষ অন্ধকারে যেন হারিয়ে গেছে তার 2 চোখের দৃষ্টি। সময় বয়ে চলল পল পল করে। কি করবে না এই চিন্তায় বিব্রত হুইদাই। সে বুঝতে পারছে সবই। তার অতি বাস্তববাদী প্রভুকে এমন আপনহারা অবস্থায় কখনো সে দেখেনি। এভাবে মায়া, মমতা ও আবেগের কাছে অসহায় আত্মসমর্পণ তার প্রভুর জন্যে অবিশ্বাস্য। একসময় চোখ দুটি বাইরে রেখেই জোয়ানু বলল অনেকটা স্বগত কণ্ঠে, লুজি উডাঙে আছে, তাহলে বাড়িতে এলো না কেন? সে তো উডাঙের বাড়ি খুব পছন্দ করে। তার কণ্ঠ নরম, শুকনো। হুইদাই তার প্রভুর এ স্বগত কণ্ঠের কথার কোনো জবাব দিল না। কোনো জবাব তার কাছেও নেই। কথা শেষ করে ধীরে ধীরে চোখ ফিরিয়ে নিল ব্যালকনিতে, তাকালো হুইদাইয়ের দিকে, বলল, তোমরা লুজির সন্ধান ছেড়ে দিও না। লুজির সাথে আছে চেংজি, তার সেক্রেটারি। লুজি যেখানেই যাক, যেখানেই থাক, ওরা দুজন অবশ্যই একসাথে থাকবে। সন্ধানের সময়
এটা তোমরা খেয়াল একটু থামল। সঙ্গে সঙ্গেই আবার বলে উঠল, আচ্ছা হুইদাই, সব কাজ যাতে ঠিকভাবে হয় দেখো, চারদিকে চোখ রেখো। এখন এসো। হুইদাই উঠে বেরিয়ে গেল। ঝুলন্ত সোফায় গা এলিয়ে চোখ বুঝল জোয়ানু।